আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠক, 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, ঢাকা সহ দেশের 4 অঞ্চলে 7 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আন্তঃমন্ত্রণালয় সভা চলছে, ঘোষণা হতে পারে চতুর্থ ধাপের তফসিল। 2 চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বেসরকারি ক্লিনিকগুলোতে 24 ঘন্টার জন্য চিকিৎসা সেবা বন্ধ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সকালে কাতারের আমির গণভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে দুজনের মধ্যে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। চুক্তিগুলো হলো দ্বৈত কর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা। বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে কাতারের আমির সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর সন্ধ্যায় বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন শেখ তামিম বিন হামাদ আল থানি। তীব্র দাবদাহ প্রসঙ্গ। কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও খুলনায়। আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা এবং ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে ঢাকা সহ দেশের 4টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে তাপপ্রবাহের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় তাপপ্রবাহের তীব্রতা কেমন দেখছেন? আমাতুল, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিগত কিছুদিন যাবৎ গোটা দেশেই কিন্তু তীব্র তাপদাহ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু একটি অস্থির অবস্থা বিরাজ করেছে। তার ব্যতিক্রম কিন্তু যে উপকূলীয় জেলা, দ্বীপ জেলা ভোলাতে দেখা যাচ্ছে না। ভোলাতেও কিন্তু অতিরিক্ত তাপদাহ বেড়ে যাওয়ার কারণে গরম যে ব্যবসা যেন একটা গরম পড়ে, গরমের কারণে কিন্তু এখানকার বিশেষ করে নিম্ন আয়ের মানুষ রয়েছে সবচেয়ে বেশি বিপাকের মধ্যে। এখানকার আমি কিন্তু এখন আছি ভোলা ইলিশা জংশন ফেরিঘাট এলাকায় কিন্তু আমি আছি। আপনি আমাকে যেমনটা দেখাতে চান, আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে মানুষ কিন্তু জামা কাপড় খুলে কিন্তু দোকানপাটগুলিতে এখন বসে রয়েছে। আপনি জানেন বিগত 2 মাস আগে ভোলার যে 34.5 মেগাওয়াট বিদ্যুৎ ছিল সেটি নষ্ট হওয়ার কারণে কিন্তু এখানে বিদ্যুতের একটি ভালো লোডশেডিং হচ্ছে, যার কারণে কিন্তু এখানকার মানুষ এখন ঘরেও লোডশেডিং এর কারণে গরম বেড়ে গিয়েছে, বাইরেও কিন্তু একই রকম অবস্থা দেখা যাচ্ছে। তার কারণে কিন্তু এখানকার মানুষ এখন চরম বিপাকের মধ্যে দিন কাটাচ্ছে। ভোলা আবহাওয়া বিভাগের সাথে আমার যেমনটা কথা হয়েছে, আজকে 12টা পর্যন্ত এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া বলছে যে এই রকম তাপমাত্রা আরো 5 দিন অপরিবর্তিত থাকবে। তবে সামনে যে 5 দিন রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলেও তিনি
আমাকে যেমনটা জানিয়েছেন। এছাড়াও ভোলা সদর হাসপাতালে কিন্তু ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর পরিমাণটা বেড়ে গিয়েছে। এখানে কিন্তু গত 1 মাসে 3 জন মৃত্যুবরণ করেছে। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে ঘরে থেকে অতি প্রয়োজন ছাড়া যাতে বাহির না হয়, ছাতি মাথায় দিয়ে যাতে তারা বাহির হয়, অতি প্রয়োজন ছাড়া ঘরে বাইরে না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। তো এই ছিল ভোলা থেকে আমার তাপমাত্রা নিয়ে সর্বশেষ খবর। আমাতুল। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে তাপপ্রবাহের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন। টানা ও তীব্র তাপদাহে সারা দেশের মতো পুড়ছে বরেন্দ্র অঞ্চল রাজশাহীও। কয়েকদিন ধরেই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াচ্ছে 42 ডিগ্রির উপরে। বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া সহ গরম থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে সতর্ক করে মাইকিং করা হচ্ছে। রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তুর রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। টানা ও তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজশাহী অঞ্চল। গত কয়েকদিন ধরে অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াচ্ছে 41 ডিগ্রির উপরে। অতিরিক্ত গরমে দুপুর গড়াতেই ফাঁকা হয়ে যাচ্ছে পথঘাট। গরম বাতাসে দুর্বিষহ জীবনযাপন করছেন সাধারণ মানুষ। রাস্তার মধ্যে মনে হচ্ছে গরম চলে আসছে, একবার শরীরে একটু পরে পরে আমাদেরকে পানি খাইতে হচ্ছে। অবস্থা নাই, অনেক প্রচুর গরম। রোদে ঘুরলে মাথা ঘুরে উঠে, রাস্তাঘাটে চলাফেরা খুবই অস্থির লাগে, এই জন্য ছাতা নিয়ে বের হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 1000 রোগী গরমজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া ও হৃদস্ট্রোকে আক্রান্ত এসব রোগীর মধ্যে শিশু ও বয়স্করা বেশি। এই যে রোগীগুলো ভর্তি হচ্ছে, এদের বড় একটা অংশ আসছে গরমজনিত বিভিন্ন রোগ নিয়ে, অর্থাৎ গরমজনিত ডায়রিয়া, হিট স্ট্রোক অথবা চর্ম বা যৌন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা আমাদের এখানে ভর্তি হচ্ছে। আমাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন। এদিকে রাজশাহী অঞ্চলে আগামী আরও কয়েকদিন এই তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী আরও কয়েকদিন এইরকম তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। টানা তীব্র তাপদাহের কারণে জেলায় গত শনিবার থেকে 7 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমে আপনি শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। SM হামিম, মাই টিভি। জীবনযাত্রায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে চলেছে নির্বাচন কমিশনের আন্তঃমন্ত্রণালয় সভা। বেলা 11টায় আগারগাঁও নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত আছেন বিজিবি মহাপরিচালক, পুলিশের IGP, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, জধন এর মহাপরিচালক সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 4 ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচনের পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয় থাকছে আলোচনায়। এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে 4র্থ ধাপের তফসিল হতে পারে আজ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, নির্বাচন কমিশনের আন্তঃমন্ত্রণালয় সভার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? মাতুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধকল কাটতে না কাটতে কিন্তু এই নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন 4 ধাপে যে অনুষ্ঠিত হওয়ার কথা সেই কর্মযোগে কিন্তু এগোচ্ছে। আজকে কিন্তু আসলে নির্বাচন কমিশন যে 3য় ধাপের যে নির্বাচন, যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে, এবং 4র্থ ধাপের কিন্তু আজকে তফসিল ঘোষণা হবে বিকেল 3টায় 32তম সভা মানে শেষে। এখন আসলে নির্বাচন কমিশনে যে সভাকক্ষ রয়েছে সেখানে আসলে যে আন্তঃমন্ত্রণালয় সভা মানে এখন মানে চলছে, এবং এই সভায় কিন্তু আসলে উপস্থিত হয়েছেন পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মহাপরিচালকগণ, এবং তারা চায় যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কিভাবে জাতিকে উপহার দেওয়া যায় সেই বিষয় নিয়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থাৎ সার্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করতে চায়, এবং নির্বাচনটি যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং নির্বাচনটি যেন জনগণের সামনে একদম একটা গুরুত্বপূর্ণ মানে জাতীয় সংসদ নির্বাচনের মতো অর্থবহ হয়ে ওঠে সেই বিষয় নিয়ে কিন্তু আসলে এই বৈঠকটি চলছে। বৈঠকটি এখনও চলমান রয়েছে, বৈঠক এখনও শেষ হয়নি। তবে বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বিষয়টি, সেই বিষয়টি কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার কারণে যেহেতু আসলে মাঠ পর্যায়ে নির্বাচন, যেহেতু গ্রামীণ পর্যায়ে নির্বাচন, উপজেলা নির্বাচন সবচেয়ে বড় সড় একটি কর্মযোগ্য, এই কর্মযোগ্যটি সম্পাদন করার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের এই সভা চলছে। সভা শেষে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম কথা বলবেন। আমরা সেই অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা। পরবর্তী সংবাদে আমরা যুক্ত হয়ে জানাতে পারবো যে নির্বাচন কমিশন
কমিশনের যে আন্তঃমন্ত্রক সভা প্রধান নির্বাচন কমিশনার যে কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে যে অনুষ্ঠিত হচ্ছে সেটাতে আসলে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়টি আরও নিশ্চিত করে জানাতে পারবো। তো আমাতুল, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে মন্ত্রণালয় সভার বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। 2 চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বেসরকারি ক্লিনিকগুলোতে 24 ঘন্টার জন্য চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা। আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা কার্যক্রম বন্ধ থাকবে। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতাল ও মহানগরীর মেডিকেল সেন্টার হাসপাতালের ঈদের আগের দিন রাতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাসের উপর হামলাকারী সৈয়দ চেয়ারম্যান সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও আটক আসামির জামিন বাতিলের দাবিতে দফায় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ সহ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দরা। বাঁশফলের দানা দেখতে হুবহু ধানের মতো, সেই ফল থেকে বের হচ্ছে চাল, রান্না করা যাচ্ছে ভাত, খেতেও সাধারণ চালের মতো। বাঁশফলের এ দানার ঘ্রাণ আতপ চালের মতো হওয়ায় অনেকে এ দানা আটা করে তৈরি করছেন পিঠাপুলি, রান্না করা যাচ্ছে পায়েস পোলাও। ফুলবাড়ি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টুর তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দিনাজপুরের ফুলবাড়িতে এই প্রথম বাঁশের ফুল থেকে চাল উদ্ভাবন করে ব্যাপক সাড়া ফেলেছেন এক উদ্যোক্তা। বাঁশের ফুল থেকে নতুন জাতের চাল তৈরির বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এই চাল দেখতে ভিড় করছে মানুষ। উপজেলার এলুয়ার ইউনিয়নের পাকাপান গ্রামের উদ্যোক্তা সঞ্জু কুমার পরীক্ষামূলকভাবে বাঁশের ফুল থেকে 100 কেজি চাল তৈরি করেন। এলাকায় চালের চাহিদা ও ভালো দাম পাওয়ায় তার আগ্রহ বেড়েছে। ধানের চালের মতো এই চাল দিয়ে অনেকে ভাত, পায়েস সহ বিভিন্ন প্রকার খাবার রান্না করছেন। চাহিদা খুব, দিবে আর উকেশ পাচ্ছি না আর কি, নিয়ে যাতে সিরিয়াল দেওয়া সিরিয়াল দিয়ে পারছে। দেশি গ্রামের লোক বহু লোক নিয়ে যাচ্ছে, খেজুরি টেজুরি খাচ্ছে। চাউল এক কথা ধানের মতনে চাল কুটিয়ে নিয়ে যাচ্ছে, আর আবার মানুষ চাল দিয়ে নিয়ে যাচ্ছে, আবার কেউ টাকা দিয়েও ভাত আনতে খাইছি, মারে মারে ভাতের মতন এক করে ভালো লাগছে। পায়েস খাওয়া হয়েছে, খিচুড়ি খাওয়া হয়েছে। এলাকাবাসী জানান এই চাল খেতে খুবই সুস্বাদু। আমরা কল্পনাও করতে পারি না যে বাঁশ থেকে চাল হয়, চাল সেই চাল থেকে আবার বিভিন্ন রকমের খাবার তৈরি হচ্ছে। আমরা এটা খুব সুস্বাদু চাল পাচ্ছি। চাল বানিয়ে বিক্রি করছে, খাসি, খিচুড়ি, ভাত, মাড়ে ভাত। সঞ্জু কুমারের নতুন উদ্ভাবন পরিদর্শন করেছেন দিনাজপুরের কৃষি অফিস, ফুলবাড়ি কৃষি অফিস ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তারা। তারা বলেন আরো গবেষণার মাধ্যমে এই চালের সম্প্রসারণ করা যেতে পারে। বাঁশের চাল আমরা আসলে বলতে পারি না ওইভাবে, আমরা বলি যে এটা বাঁশের ফুলের একটা দানা। সংশ্লিষ্টরা জানান ধানের চালের মতো বাঁশের ফুলের চাল পুষ্টিকর। এই এলাকায় আগের দিনে মানুষ বাঁশের ফুলের চাল দিয়ে ভাত সহ বিভিন্ন খাবারও তৈরি করত। এটা ধানের চালের মধ্যে পুষ্টিকর, থেকে ভাত, নাস্তা বা অন্য কোনোভাবে এটা আগের দিনে আসলে এরকমটা করাই হতো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ফরিদপুরে সংঘটিত 2 শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত চায় দলটি। এজন্য বিএনপির পক্ষ থেকেও আলাদা কমিটি করা হয়েছে। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই বিষয়টি সাংবাদিকদের জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতাসীনরা নিজস্ব বাহিনী বানিয়ে বিরোধী নেতাকর্মীদের উপর অত্যাচার করছে বলেও অভিযোগ করেন রিজভী। সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনা দল গঠন করে নিজ দেশে জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সাঁড়াশি অভিযান। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে। জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার 9 দিন পর সোমবার আমিরাতের স্থানীয় সময় রাত 7:30টার দিকে জাহাজটি সমুদ্র বন্দরের জেটিতে নোঙর করে। রাতে জাহাজ পরিদর্শনে যান আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর ও বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল সহ কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ মিশনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় তাদের। জাহাজের 23 নাবিক সুস্থ রয়েছেন। এদিকে KSRM গ্রুপের DMD শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে একটি টিম দুবাই গেছে। বাংলাদেশ থেকে যাওয়া KSRM গ্রুপের টিমটি নাবিকদের বরণ করে নেয়।
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে সোমবার রাত ৯টায়। রাতে বিদ্যুৎ বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সোমবার ১৬,২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ। এই মুহূর্তে জনজীবনের স্বস্তি বজায় রাখতে বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে কাজ করে যাচ্ছে। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গতকাল ১৫,৬৬৬ মেগাওয়াট। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠক, ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, ঢাকা সহ দেশের ৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আন্তঃমন্ত্রণালয় সভা চলছে, ঘোষণা হতে পারে চতুর্থ ধাপের তফসিল। ২ চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বেসরকারি ক্লিনিকগুলোতে ২৪ ঘন্টার জন্য চিকিৎসা সেবা বন্ধ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।